হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আজকে আমি হৈমন্তিকা ম্যাডাম তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য প্রিপারেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই ধরো কোয়েশ্চেন্স করো যে কত ঘন্টা ম্যাম পড়া উচিত বা কত ঘন্টা পড়লে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো। এটা ইরেসপেক্টিভ অফ এনি এক্সামিনেশন, বি ইট দ্য ডব্লিউবিসিএস, এনি আদার এক্সামিনেশন, রেল, সিজিএল, আমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস। তো আমাদের কতক্ষণ পড়াশোনা করা উচিত বা এফেক্টিভ আমাদের ডেইলি রুটিন কি হবে, বা আমরা কত ঘন্টা পড়লে আমরা পরীক্ষা পাশ করতে পারবো, এই ধরনের একটা কোয়েশ্চেন্স দেখবে প্রচুর জনের মনে আসে। এবং আমরা সত্যি কথা যখন প্রিপারেশন করতাম আমরাও মাঝে মাঝে এরকম মানে দেখতাম বা মনে হতো যে আমরা আদৌ সঠিক জায়গায় আছি কিনা, সঠিকভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি কিনা, এই জায়গাটা আমাদের মনেও হতো। তো আজকে আমি একটা জায়গায় ভিডিও তোমাদের সাথে জাস্ট মানে এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব যে আমাদের কত ঘন্টা পড়াশোনা করা উচিত বা আমরা ঠিক কিভাবে পড়াশোনা করব যাতে কিন্তু আমাদের দ্রুততার সাথে আমরা খুব একটা বেশি সময় না দিয়ে ইনপুটের রেসপেক্টে আমরা যেন ম্যাক্সিমাম আউটপুটটা পেতে পারি। তো দেখো, এই কোয়েশ্চেন্সটা প্রথমে কেন এত রেলিভেন্স, যে আমাদের কেন সময় বেঁধে পড়াশোনা করা উচিত। প্রথমেই দেখো, এটা হচ্ছে আমাদের একটা ফোকাসের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে আমরা সারা দিন বই নিয়ে বসে আছি কিন্তু আমরা সেইভাবে কিন্তু কিছু পড়ছি না। হয়তো আমরা তাকিয়ে আছি বইয়ের দিকে কিন্তু আমাদের মাথায় চলছে অন্য ঘটনা বা অন্য কিছু একটা আমাদের ইভেন্ট মাথার মধ্যে চলছে, এর ফলে আমরা কিন্তু পড়াশোনাটায় ফোকাস করতে পারছি না বা এফেক্টিভলি আমি যেই জিনিসটাকে স্টাডি করতে পারছি না। সেই জন্য আমাদের মনে হয় যে একটা সার্টেন টাইমের পর আমরা, হতে পারে ওয়ার্কিং, আমরা কোনো জায়গায় কাজ করছি, হতে পারে আমরা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে ডেডিকেটেডলি কোনো প্রিপারেশনের জন্য বাড়িতে বসে আছি এবং আমাদের হাতে 24টা ঘন্টাই মোটামুটি আছে এবং সেই জায়গাটা আমরা পড়াশোনার উপর দিয়ে রেখেছি কি প্রিপারেশন আমরা নিচ্ছি। তো আমরা তাহলে কি করব, আমাদের একটা ডে টু ডে টাইম ফিক্সেশন করা উচিত। সেটা হতে পারে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের অ্যাকর্ডিংলি। ফার্স্ট কোয়েশ্চেন এটা হলে কি হবে, ওইটুকখানি সময় আমরা পড়বো এবং আমাদের কোনো গিলটি ফিলিংস তৈরি হবে না যে আমরা ফাঁকিবাজিটা দিচ্ছি বা আমরা পড়াশোনা করছি না। তো সেটাই হচ্ছে আমাদের ফোকাসটা তখন বাড়ে। এফেক্টিভলি মেমোরি রিটেনশনের ক্যাপাসিটিও কিন্তু একটা সার্টেন টাইমের পর আমরা এক্সস্ট করে ফেলি। লাইক ধরো, অনেকেই ধরো বলবে আমরা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পড়েছি, কিন্তু এটা হিউম্যানলি আমার মনে হয় পসিবল নয় এত ঘন্টা কন্টিনিউয়াসলি পড়াশোনা করা। কারণ একটা সার্টেন টাইমের পর আমাদের মেমোরি আর কাজ করে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মেমোরির যে রিটেনশন পাওয়ার, এরম ভাবে আমাদের মেমোরি রিটেনশন পাওয়ার থাকে এবং তারপর এটা ড্রপ হয়ে যায়। আমরা হয়তো পড়ছি বা পড়ার চেষ্টা করছি কিন্তু তখন মাথায় আমাদের আর কিছু ঢোকে না। তাই এই জায়গাটার জন্য আমাদের এফেক্টিভলি আমাদের স্টাডি রুটিন বা প্ল্যানটাকে করা উচিত যাতে আমরা যেটুকখানি পড়বো সেটুকখানি যেন আমরা ঠিকঠাকভাবে মনে রাখতে পারি। থার্ড হচ্ছে মানে কনসাসলি ইন টাচ উইথ দ্য টার্গেট। আমাদের ডেইলি রুটিন এরকমই হওয়া উচিত, আমরা কি পড়ছি না পড়ছি সেই সম্বন্ধে আমাদের ওয়াকিবহলই নয়। এরকম হলে কিন্তু আমাদের প্রিপারেশনে প্রচুর সময় চলে যাবে। অন দ্য কন্ট্রারি আমরা কিন্তু ঠিকঠাক ভাবে প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা কি টার্গেট করছি, এতটা আমাদের সিলেবাস, এই সিলেবাসের আমরা ধরো 4টে পার্ট করলাম, তাহলে একটা পার্ট আমার পড়তে কতক্ষণ লাগবে, আমাদের নিজেদের কনভিনিয়েন্ট অনুযায়ী হতে পারে একজনের একটা চ্যাপ্টার পড়তে 30 মিনিট লাগে, ছোট চ্যাপ্টার, আবার আরেকজনেরই সেটা বুঝে মাইন্ডে নিতে 2 ঘন্টা লাগে। এইটার মধ্যে কখনো ডিফারেন্সিয়েট করা উচিত নয় যে আমার 30 মিনিট লাগছে আর একজনের 2 ঘন্টা লাগছে। তাহলে আমাদের নিজেদের মাইন্ডের ওপর ক্যাপাসিটি আর কেউ জানবে না, এটা আমরাই শুধু জানবো এবং আমাদেরকেই এটা সিলেক্ট করতে হবে যে এতটা চ্যাপ্টার, এতটা জিনিস এবং আমরা এইভাবে প্রসিড করব। আমার মনে হয় দিস ইজ দ্য রাইট থিং, আমাদের এইভাবেই এগোনো উচিত। আচ্ছা, আর একটা জায়গা দেখো, আমি একটা কথা বলি, যে কোনো প্রিপারেশনই নাও না কেন, ডব্লিউবিসিএস হতে পারে, স্পেশালি যদি আমি সিভিল সার্ভিসেরই কথা বলি, যেহেতু আমি এখানে সিভিল সার্ভিস এর রিলেটেডই তোমাদেরকে গাইড করার চেষ্টা করি, সেই জায়গাটা দেখো এটা কিন্তু একটা বড় ম্যারাথন রেস, ঠিক আছে? তোমরা আজকে শুরু করলে এবং এরপর 1 মাস পরই তুমি অস্থির হয়ে গেলে যে মানে যে আমি কি করে এত বড় সিলেবাস পড়বো, এত বড় জায়গাটা পড়বো, এইভাবে কিন্তু পড়লে হবে না। তোমাকে আগে থেকে মাথায় রাখতে হবে
যে তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 1 ইয়ার ডেডিকেটেডলি, আমার মনে হয় ম্যাক্সিমামই আমরা দেখি 80% স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে যায়, তাদের 80% স্টুডেন্টের মধ্যেই কিন্তু সিলেকশন কিন্তু তারা 1 বছরের মধ্যে পাচ্ছে। এটা হতেই পারে না। তোমরা ধরো 1 বছরের মধ্যে প্রিপারেশন শেষ করতে পারো, কিন্তু এন্টায়ার প্রসেস শেষ হওয়া, পরীক্ষার প্রত্যেকটা স্টেপ পার করা, তোমরা যদি ফার্স্ট অ্যাটেম্পটেও দাও এবং সেইখান থেকে মানে যেদিন তুমি প্রিপারেশন শুরু করবে সেখান থেকে দাঁড়িয়ে যেদিন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে বা তুমি জানতে পারবে অ্যাটলিস্ট রেজাল্ট পাবলিশ হয়েছে, ইট উইল টেক অ্যারাউন্ড 2.5 ইয়ার। ঠিক আছে, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তাহলে তো 3 ইয়ার তুমি ধরে রাখো। তোমরা যদি মানে স্টেট গভর্নমেন্টের বাইরে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টেরও কোনো পরীক্ষা দাও, আমার তো মনে হয় না 2 বছরের আগে কোনো সিলেকশন হওয়া প্র্যাকটিক্যালি ফিজিবল। দেখো, আমি তোমাদেরকে মোটিভেট করতে পারি, এটার মধ্যে কোনো বড় ব্যাপার নেই। আমি তোমাদেরকে দাঁড়িয়ে বলে দিতে পারি পড়ছো মানে পাবে, অবশ্যই পড়ছো মানে পাবে, কিন্তু তোমাকে সেই নেসেসারি টাইমটা দিতে হবে টু গেট দ্য ফাইনাল সিলেকশন। এই জার্নিটা এতটা ডিফিকাল্ট থাকে প্রত্যেকের জন্য, যারা ধরো চাকরি করছে, কোনো একটা চাকরিতে আছে, অনেকে হতে পারে চাকরি ছেড়ে দিয়েছে, আবার অনেকে হতে পারে একটা নতুন ফ্রেশ চাকরি, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা এই প্রিপারেশনে আছে। অনেকে ধরো অ্যাকচুয়ালি চাকরির ক্ষেত্রে কি বলতো, এই লাইনটা ফিক্সড, কিন্তু অনেকে এখান থেকে শুরু করছে, অনেকে এখান থেকে শুরু করছে, বা অনেকে অনেকটা কাছে আছে, বা অনেকের রাস্তাটা এরকম, এবং অনেকের রাস্তাটা এবং বেশিরভাগের রাস্তাটাই হচ্ছে এইরকম, অত্যন্ত ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে যেতে হয়। ডিফিকাল্টিস মানে কি? এটা অ্যাকচুয়ালি জীবনের এমন একটা ফেজ না, আমরা মোস্ট প্রবাবলি দেখবো আমরা 25 থেকে 30 বছরের ক্যান্ডিডেটরাই কিন্তু এই চাকরির পরীক্ষার যুদ্ধ বা এই লড়াইটার মধ্যে সামিল হয়। দেখো, প্র্যাকটিক্যালি আমি যদি বলি মানে এই জায়গাটা, এটা কিন্তু আমি খুব একটা মানে অ্যানালিটিক্যাল ভিডিওই করছি, বা জীবনের জায়গাটা যেখানে তোমরা কিভাবে মোটিভেটেড থাকতে পারবে আমি বলছি। এই যে ইয়ারটা না, এই বছরগুলো যখন 25 থেকে 30 বছর, মানে মোটামুটি এই 5 ইয়ারের যে এজটা থাকে, এখানেই মোস্ট অফ দ্য অ্যাসপিরেন্টরা পরীক্ষা দেয় নতুন চাকরি পাওয়ার আশায় বা জব চেঞ্জ করে আরেকটা বেটার জব পাওয়ার আশায়। কিন্তু এই সময় আমরা প্রথমে যে পয়েন্ট থেকে শুরু করি না, সেই সময় আমাদের মনে হয় যে আমরা সিলেবাসটা পড়ে নেব, এরপর পরীক্ষা দেব, এরপর আমি চাকরিটা পেয়ে যাব। বাট সিচুয়েশনটা, এই যে বললাম না, একটা লং জার্নি, অনেক কিছু ঘটতে পারে। তোমার ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, অলরেডি কেউ অসুস্থ আছে, সেই জায়গাটা মেনটেন করে তোমাকে পড়াশোনা করতে হবে। টাকার অভাব, অনেক মানে এমন একটা ক্রাইসিস পিরিয়ড হয়, তোমার নিজের সেলফ এস্টিম এমন লো পর্যায়ে চলে যাবে, তুমি ভালো স্টুডেন্ট হও, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকুক, সেটা ম্যাটারই করে না এই কম্পিটিটিভ এক্সামিনেশনটাকে ক্র্যাক করার জন্য। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি কতটা মানে পার্সিভারেন্স, তোমার জেদ কতটা, তুমি ধরে রাখতে পারছো, টেনাসিটি কতটা। জেদের থেকে আমি বলবো তোমার টেনাসিটি কতটা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ক্র্যাক দ্য এক্সামিনেশন। এই টিকে থাকার জায়গাটা, আর অ্যাকচুয়ালি জীবন মানেই টিকে থাকা, তো সেই জায়গাটা আমার মনে হয় ভীষণভাবে দরকার। এই ব্যাপারটা, এই সময় প্রচুর পরিমাণে তোমার মধ্যে অ্যাংজাইটি কাজ করবে। আদেও তুমি দেখো, আমি আজকে ক্লিয়ার করে একটা জায়গায় চাকরি করছি বলে আমি তোমাদের বলে দেবো যে অ্যাংজাইটি হয় না, মোটিভেটেড থাকো, এটা হয় না। মানে ফুল অফ মোটিভেশন, এভরি অল্টারনেটিভ ডেতে তোমার মনে হবে যে তুমি পারছো না, কি পড়ছো বুঝতে পারছো না, কারণ তোমাকে না এই জায়গাটায় গাইড করার সেইভাবে কেউ থাকে না। মানে গাইড হয়তো তোমাকে একটা কিছু পলিটি পড়িয়ে দেওয়া হলো বা তোমার একটা সিলেবাস পড়িয়ে দেওয়া হলো, কিন্তু তোমার মেন্টাল যে অ্যাংজাইটি গুলো থাকবে, তোমার হয়তো বাবা অসুস্থ, ঠিক আছে, তোমার মা ধরো নেই, বা এরকম অনেক ধরনের ফ্যামিলি মানে বার্ডেন এই সময়টা থেকে আমাদের ওপর আসতে থাকে। অ্যাকচুয়ালি আমরা যখন কলেজ লাইফে থাকি না, তখন আমাদের ওপরে একটা মানে ছাদ থাকে, ঠিক আছে, তোমরা এটা মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে এর অল্টারনেটিভও হতে পারে। মানে 20 বছর পর্যন্ত আমরা কাদের আন্ডারে থাকি বলো তো? আমরা আমাদের গার্জেন, বাবা মা আমাদের মাথার ওপর থাকে, আমরা ওই ফিলিংসটাই বুঝতে পারি না যে তাদের কি রোল আমাদের ওপর। কিন্তু আফটার 20, 21, 22 বছরে যখন অ্যাকচুয়ালি আমরা জীবনের হার্স রিয়েলিটিটা দেখতে পারি, তখন আমরা বুঝতে পারি যে মানে সেই কি রেসপন্সিবিলিটি আমাদের নিভাতে হবে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে না মানে এত রকমের অ্যাংজাইটি, তখন মানে মনে হয় যে জাস্ট একটা চাকরি পেলেই হলো, মানে ঠাকুর আমাদের বাঁচিয়ে দাও, এইরকম ধরনের ফিলিংস বা এইরকম লেভেলের মেন্টাল অ্যাংজাইটি আমাদের চলে যায়। এত কিছুর মাঝখানেও তাহলে আমরা পড়াশোনাটা আমাদের করতে হবে, এইগুলো একদিকে থাকবে, এই সব কিছু কিন্তু একদিকে থাকবে, ঠিক আছে।
কিন্তু আরেকদিকে থাকবে আমাদের স্টাডি আওয়ার। আমার মনে হয়েছে এফেক্টিভলি যদি আমি বলছি, মানে এফেক্টিভলি যদি আমি ওয়ার্কিং বলি, ওয়ার্কিং এর রেসপেক্ট আমি বলছি, যদি ধরো অলরেডি কেউ একটা চাকরি, সরকারি চাকরি পেয়ে এসছো, তাদের একটা বেসিক লেভেল অফ প্রিপারেশন থাকে, আদারওয়াইজ কিন্তু সে এই পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবে না, ঠিক আছে? তাহলে মানে সেই পরীক্ষাটা সে মানে সিলেবাস শেষ করেছে, একটা পুরো প্রসেসের থ্রু দিয়ে গেছে এবং তারা অলরেডি একটা জায়গায় চাকরি করছে। আমার মনে হয় তারা কিন্তু মানে ডেলিও, মানে ডেলি অ্যাটলিস্ট 5 আওয়ার্স মতো যদি স্টাডির সঙ্গে থাকো এবং টাচে থাকো, তাহলে আমার মনে হয় কিন্তু এই জায়গাটা একটা রেগুলার কনসিস্টেন্ট, এবং উইক ডেজ যেগুলো, উইক এন্ড যেগুলো আছে না, আমি স্যাটারডে ধরে নিচ্ছি এবং সানডে ধরে নিচ্ছি মোটামুটি ছুটি পাওয়া যায়, এই সময়টাকে তোমরা মেকআপ দাও। কিভাবে মেকআপ দেবে? কোনো ডিটেল সাবজেক্ট শেষ করো, রিভিশন করো, মক দাও, এইগুলোকে তোমরা কিন্তু জিনিসটা করো ফর দ্য ওয়ার্কিং যারা করছো। এবার ধরো ওয়ার্কিং এর একটা প্যাটার্ন আছে, যারা ধরো খুব টেকনিক্যাল কোনো ডিপার্টমেন্টে আছো, আইটিতে আছো, প্রাইভেটে আছো, যার সাথে গভর্নমেন্টের কোনো রিলেশন নেই, মানে অর্থাৎ তোমাদের মানে সরকারি চাকরির জন্য যে প্রিপারেশনটা নিতে হবে, যে পড়াশোনাটা করতে হবে, তোমার তার কোনো পাস্ট এক্সপিরিয়েন্স নেই। অর্থাৎ এই ক্যাটাগরিটা আমি কি বললাম, এদের পাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, হয়তো সে অঙ্ক কষে পাশ করেছে একটা পরীক্ষা, ম্যাথ করে পাশ করেছে, এবার তাকে নতুন কি করতে হবে, হয়তো পলিটিটা পড়তে হবে ডব্লিউবিসিএস এর জন্য, হয়তো তাকে হিস্ট্রিটা পড়তে হবে, বাট তার একটা বেসিক প্রিপারেশন অলরেডি ছিল এবং যার দৌলতে সে একটা হয়তো যে চাকরিটার জন্য সে অ্যাসপায়ার করছে তার থেকে লোয়ার গ্রেডের কোনো চাকরি ক্লিয়ার করেছে, কিন্তু সে কিন্তু চাকরির পরীক্ষা দিয়েছে। তার জন্য মোটামুটি আমার মনে হয় 5 আওয়ার্স নতুন জিনিসগুলো পড়ো, রিভিশন দাও, মক দাও, ইট ইজ এনাফ। এবং উইকলি বেসিসে যে সময়টা তোমার ফাঁকা থাকবে, ধরো স্যাটারডে সানডে, অনেকের হতে পারে অন্য কোনো সময়ও ফাঁকা আছে, তারা কিন্তু সিলেবাস কমপ্লিশনের দিকে ফোকাস দাও, সিলেবাস কমপ্লিশন হলে রিভিশনের দিকে ফোকাস দাও এবং রিভিশনের সঙ্গে মক টেস্ট দাও এবং সেটাকে অ্যানালাইজ করো। এবং এই 5 আওয়ার্স কিন্তু বাড়িতে বসে তোমরা ভালো করে খাতা বই নিয়ে পড়ছো, এই 5 আওয়ার্স এর মধ্যে ইনক্লুডেড। বাকি যে সময়টা ধরো তোমরা অফিসে আছো বা যে কোনো জায়গায় ঘুরছো বা মানে যাতায়াত করছো, ট্রাভেল করছো, এই সময় এরকম হলো না যে তোমরা একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড কোনো কিছু দেখছো বা একদম পড়াশোনার মধ্যে নেই। তোমার মাথাতে সব সময় ঘুরতে হবে, দরকার হলে একটা ছোট চিরকুট রাখো, বা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে স্ক্রল ডাউন করো, পেপারটা রাস্তায় যেতে যেতে পড়ে নিলে, এই জিনিসগুলো তোমাদের করতে হবে। আমি জানি যারা সিনসিয়ার তারা অবশ্যই সেটাকে করো। এর পরের যে ক্যাটাগরিটা আছে, এর পরের যে ক্যাটাগরিটা আছে আমি যেটা বললাম, যারা হয়তো প্রফেশনে আছো, কোনো চাকরি করছো, কিন্তু সেই চাকরিটা পেতে বা তোমার সেই চাকরিটার যে ওয়ার্ক প্রোফাইল তার সাথে সরকারি চাকরির প্রস্তুতির কোনো রকম সময় মানে মিল নেই বা সমতা নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা মানে জায়গায় মানে 8 ঘন্টার মতো রেগুলার বেসিসে যাতে পড়তে পারো, 8 না হলেও আমি বলছি যে 6 আওয়ার থেকে 7 আওয়ার্স মতো কিন্তু একটা সিলেবাসের জন্য সময় দিতে হবে। 2+2+2 থিওরি তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা চাও যে তোমরা এমন একটা সিচুয়েশনে আছো সেখান থেকে তোমাদের বেরোতেই হবে। সকালবেলা উঠে ধরো মর্নিং একটা স্লট রাখলে, এইটা হচ্ছে তোমাকে কিন্তু অফিস আওয়ার্স এর মধ্যে হেন প্রকারে কোনো নোটস মেকিং করতে পারো বা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়তে পারো বা ম্যাথ প্র্যাকটিস করতে পারো, যেটার জন্য খুব বেশি মাথা দিতে হবে না, বা ইংলিশের কিছু গ্রামার পোর্শন সলভ করলে, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু করতে হবে এই অফিস আওয়ার্স এর মধ্যে। এবং আফটার মানে অফিস থেকে ফেরার পরও 2 আওয়ার্স এখানে কিন্তু ডিটেলস যে সিলেবাসটা তোমাদের আছে, ধরো আমি সাপোজ বলছি এসএসসির জন্য জিএসএ সিলেবাসটা কমপ্লিট করতে শুরু করলে, সায়েন্স পড়লে, ঠিক আছে, বা হিস্ট্রি, জিওগ্রাফি,
পলিটি, এইগুলোকে তোমাদের কিন্তু নিজেদের অ্যাকর্ডিংলি কিন্তু সোম থেকে শুক্র করতে হবে, এবং সপ্তাহ শেষে কি করতে হবে সেগুলোকে কিন্তু একদম রিভিশন দিতে হবে। এবং কারণ এখানে যেহেতু তোমরা অলরেডি একদম জিরো লেভেলেই আছো, তোমরা যে জায়গায় আছো বা যে ফিল্ডে কাজ করছো, সেই সারা দিনের মধ্যেও হয়তো তোমরা মানে এই ধরো যে কোনো একটা পরীক্ষা দিচ্ছ, রেল, এসএসসি, ডব্লিউবিসিএস, এনিথিং হোয়াট এভার, সেটার কোনো আলোচনাই হচ্ছে না। এর ফলে কি হয়, তোমাদের মাইন্ডটাকে ফোকাস রাখাও কিন্তু ভীষণ জরুরি হয়ে পড়ে। কারণ ধরো আমরা যারা আইটিতে কাজ করি বা এই ধরনের প্রাইভেট সেক্টরে, সেখানে যে রেগুলার যে কথাবার্তাগুলো হয়, সেই কথাবার্তার সাথে গভর্নমেন্ট যে ওয়ার্ক কালচার বা জব প্রোফাইল হয়, সেই কথাবার্তার যে মেলবন্ধন সেটা খুব একটা পাওয়া যায় না। ফলত কি হয়, আমরা ধরো মানে যেখানে যে জায়গায় আমরা সারা দিন থাকছি সেইটার সাথে বা তার মতো আমাদের মাইন্ড সেট আপটা হয়ে যায়। সেই জায়গাটা আমাদের মাইন্ডকে ফোকাস রাখতেই হবে যে আমরা এইভাবে আমাদের রেগুলার ওয়ার্কটা যতটুকখানি আমাদেরকে আমার অফিসিয়াল রেসপন্সিবিলিটি পালন করতে দেওয়া হয়েছে সেটুকখানি আমি করব, তার বাকি সময়টা সেখান থেকে সময় বার করে আই উইল ডিভোট দ্য টাইম ইনটু মাই স্টাডি। হলো। এর পরের যে জোনটা সেটা হচ্ছে যারা মোটামুটি ঘরে বসে আছো এবং একদম জিরো লেভেল থেকে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে শুরু করছো, ঠিক আছে? তাহলে তোমরা একদম হোম বসে আছো। আমি বলবো ফার্স্ট তোমরা আগে সিলেবাস শেষ করো। এটার জন্য যতটা সময় তোমরা নিজেদের অ্যাটেনশনটাকে ধরে রাখতে পারছো, আমি বলবো যে দেখো, অ্যাটেনশন ধরে রাখা বাড়িতে যখন থাকো না, খুব একটা টাফ ব্যাপার না। কারণ যারা ধরো চাকরি করতে বেরোচ্ছে, বাসে ট্রেনে দৌড়ঝাঁপ করে 4-5 জন বস একটা কথা বলছে আর একটা কলিগ কথা বলছে, এর ফলে কি হয়, মাইন্ড ডাইভার্সনের সুযোগ সময় বেশি থাকে। কিন্তু যারা বাড়িতে বসে থাকো, ধরো বাবা মা তোমাকে সময় দিয়েছে 2 বছর প্রিপারেশন নেওয়ার জন্য, ইউটিলাইজ মানে ম্যাক্সিমাম, ঠিক আছে? কারণ এই প্রসেসটায় প্রথম দিকে আমাদের যে এনার্জি লেভেলটা থাকে, এনার্জি বেশি থাকে, পরের দিকে এই এনার্জি লেভেলটা আমাদের খুব কমে যায়। কারণ আমরা এত রকম আনসার্টেনটি, এবং একটা পরীক্ষা ধরো দিয়ে ফেলেছো, প্রিলিমস দিয়ে ফেলেছো, তোমার মনে যতই আমি বলি পরের প্রিলিমসের জন্য তুমি প্রিপারেশন নাও, তোমার এক্সপেকটেশন থাকবে কাটাবো আসছে কি আসছে না, মেন্স দিতে পারবো কি পারবো না, বা মেন্স ধরো দিয়ে ফেলেছো, ইন্টারভিউ হবে কি হবে না, এই এতগুলো চিন্তা যখন তোমার মাথায় ক্যাপচার করবে না, তখন তোমার ওই রেগুলার সেলফ স্টাডি করার যে এনার্জিটা সেটা কমে যাবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল সিলেবাসটাকে শেষ করো উইথ 100% অ্যাটেনশন। যত তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করবে, তত তাড়াতাড়ি তুমি তোমার ম্যাক্সিমাম টাইম কিন্তু কিসে দিতে পারবে, রিভিশনে দিতে পারবে। এবং তারপর প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে এফেক্টিভ স্টাডি আওয়ার এরকমই হওয়া উচিত। আমরা যারা ধরো অনেকে বাড়িতে থাকছে, তাহলে সকালবেলা একটা 4 ঘন্টা স্লট দাও, দুপুরবেলা থেকে রেস্ট নাও, বিকালবেলা মানে হালকা কিছু একটা পেপার পড়লে বা এরকম একটা, বা রাত্রিবেলা কিন্তু মানে পড়ো। যেমন আমি পার্টিকুলারলি সকালবেলা আমার খুব একটা মাইন্ডই ফ্রেশ থাকতো না, বাট আমার বিকাল থেকে যে রাত্রে স্লটটা থাকতো, আমি ধরো রাত 1টা-2টো পর্যন্ত পড়েছি, এই জায়গাটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করো। আর একটা কথা, আমি কত ঘন্টা পড়লে পাস করব এর কোনো লজিক হয় না, ঠিক আছে? তোমাকে এমন ভাবে পড়তে হবে, তুমি যেটা পড়ছো সেটা যেন তোমার মাথায় গাঁথে। না গাঁথতে পারলে, না রিভিশন দিতে পারলে, অ্যাটলিস্ট মানে আমার মনে হয় প্রত্যেকটা বই বা বুক, মানে যে বইগুলো তোমরা পড়ছো সেগুলোকে মানে অনেকেই ধরো বলে 4 থেকে 5 বার, কিন্তু আমার ক্ষেত্রে এটা আমি বলছি, এটা ডিপেন্ড করে, মানে 10 বার মতো না পড়লে কোনোভাবেই যেন আমার মনে হয় না এটা আমি পড়েছি, ঠিক আছে? তো আমার মনে হয় যত বেশি টাইমস রিভিশন দেবে, রিভিশন মানে কি আবার মানে এ থেকে জেড, অ থেকে ক সব পড়তে হবে এরকম না, হাইলাইটেড পোর্শন গুলো ইউজ দ্য হাইলাইটার, ঠিক আছে? পড়াশোনাটাকে অনেকটা সাইন্টিফিক অ্যানালিটিক্যাল করো। এবং আমার যে জায়গাটা সাজেশন, এইখানে যেহেতু আমরা টাইম ম্যানেজমেন্ট, ডেইলি রুটিন নিয়ে আলোচনা করছি, যে ঘরটায় পড়বে বা যে টেবিলটায় পড়বে সেই জায়গাটাকে খুব একটা মিসই রেখো না, নিট অ্যান্ড ক্লিন রাখো। হতে পারে অনেকে টেবিল চেয়ারে পড়ো, অনেকে মেঝেতে পড়ো, অনেকে খাটে বসে পড়ো। যখন পড়তে বসবে 2-3 ঘন্টার একটা স্লট নিয়ে বা 1 ঘন্টার স্লট নিয়ে, সেই সময়টা বাড়ির কাউকে বা ওই খুব একটা আওয়াজ হচ্ছে এরকম একটা ক্যাওটিক সিচুয়েশনে পড়ো না। একটা স্তব্ধ জায়গা, নিজের মতো করে বসে
মানে তুমি কি পড়তে চাইছো, তোমার জীবনের কি টার্গেট, এইভাবে পড়ো। অনেকে দেখা যায় পাশে ফোন নিয়ে পড়তে শুরু করে, মেসেজ আসতে থাকে হোয়াটসঅ্যাপে, 2 মিনিট পড়লো, 5 মিনিট ফেসবুকে রিলস দেখে নিল, ইনস্টাগ্রাম করে নিল। এটা বেসিক, মানে বেসিক জায়গা, মানে এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট রিলেট করতে পারবে, এটা হয়। বাট ডিউরিং ইউর প্রিপারেশন জার্নি তোমরা অ্যাটলিস্ট 7 দিন প্রথমে টার্গেট নাও যে আমরা যখন মানে পড়তে বসবো আমরা ফোন নেব না। কারণ দেখো আমার মনে হয়, হ্যাঁ আরো একটা জিনিস, অনেকে হয়তো ফোনের মধ্যে গাদা গুচ্ছে স্ক্রিনশট রেখে দেয়, পিডিএফ রেখে দেয়, কিন্তু তুমি মানে দেখো অনেকে হয়তো পড়তে পারে, বাট আই এম নট ভেরি মাচ কমফোর্টেবল উইথ দিস কাইন্ড অফ স্টাডি। আমার মনে হয়েছে যে মানে খাতা, বই, পেন এর কোনো অল্টারনেটিভ হয় না। যেটা পড়বে সেটাকে খাতায় লেখো, ছোট করে নোট লেখো বা বইয়ে মার্ক করো। এইভাবে খাতা, পেন, বইয়ের যে পড়াশোনাটা না, সেটা যত হারিয়ে যাচ্ছে তত এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা মোবাইল, ল্যাপটপ এই ধরনের পড়াশোনার চলটা বাড়ছে। বাট আমার মনে হয় আত্মস্থ করা, জিনিসটার মধ্যে ঢোকা, মাইন্ডকে ফোকাস রাখার জন্য বইয়ের অল্টারনেটিভ, খাতা পেন বইয়ের অল্টারনেটিভ হয় না। তো সেইভাবে পড়াশোনাটা করো, যে জায়গায় পড়তে বসবে ট্রাই করো অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ধরো চা খেলে, এ করলে, গল্প করলে ওই জায়গাটাতে বসেই পড়ো, তাহলে কি হয় মাইন্ড সেটআপটা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আমার যেটা বলা, স্টে ইন্সপায়ার্ড, নেভার স্টপ ড্রিমিং বিগ। তোমরা যে যে জায়গা থেকেই পড়ো, মানে ব্যাপারটা হচ্ছে সামথিং ডিফারেন্ট করার চেষ্টা করো। এরকম ডিফারেন্ট না আমি ডাব্লিউবিসিএস পেয়েছি মানে এটা খুব বড় জায়গা, তাহলে তো সে বলবে যে ইউপিএসসি পাওয়া মানে আরো বড় জায়গা, এই জিনিসটা না। ড্রিম বিগ মিনস তোমার সেলফ স্যাটিসফ্যাকশন যেন আসে যে তুমি এটা করেছো, শুধুমাত্র মানিটারি বেনিফিটের জন্য নয়। তুমি এই জিনিসটা করেছো, তোমার কোনো পারপাস থাকা উচিত। তুমি যে এতটা হার্ডওয়ার্ক দেবে, কেন দেবে, হোয়াই, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমার মনে হয় তোমার সাথে সাথে তোমার ফ্যামিলির একটা সোশ্যাল রেকগনিশন হবে, মানিটারি একটা সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি হবে, দিস ইজ অলসো এ ভেরি বিগ থিং। আর যে কোনো চাকরির মানে জায়গাটায় এমন একটা জায়গা তুমি পেলে, এর বাইরে দেখো অনেকেই চাকরি পাচ্ছে, অনেকে আবার চাকরি ছেড়ে দিচ্ছে, অন্য কিছু করছে। তুমি জাস্ট, আমি বলবো ডোন্ট প্রেশার, আন্ডার প্রেশার কোনো কাজ করো না। তোমার যদি ধরো মনে হয় তোমার জীবনের লক্ষ্য বা প্যাশন অন্য কিছু, তাহলে এই জায়গাটায় সময় নষ্ট করো না, সেটাকেই করো। তো এই জায়গাটা বলছি কারণ অনেকে দেখা যাবে ফটোগ্রাফি করেও অনেক বড় হয়েছে, অনেকে দেখা যাবে মানে এন্টারপ্রেনিয়র হয়েও অনেক বড় জায়গায় গেছে অ্যাজ কম্পেয়ার টু তোমার জাস্ট একটা ক্লিয়ারিং এ জব। তো জবটাকে জবের মতোই রাখো, অ্যানালিটিক্যাল হও, একটা সাসেস্টেবল অ্যামাউন্ট অফ টাইম রেখে দিও ব্যাকআপ হিসাবে। অ্যাটলিস্ট আমি ওই জন্য বলি যে ব্যাকআপ হিসাবে কিছু অন্তত করতে পারো। কিরকম হবি হিসাবে কিছু পার্সিউ করলে সেটাকে অবশ্যই করো। যার ধরো মানে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি, মানে তোমরা অনেকে যোগা করতে পারো, হাঁটতে পারো, বা যার যেরকম প্যাশন, কারোর পেন্টিং পছন্দ, গান পছন্দ, কোনো কিছুটাকে ছেড়ো না। এবার সেইটাকে তুমি ফুল টাইম দিতে পারবে না, 15-20 মিনিট সপ্তাহ শেষে একদিন ভালো লাগছে না, সেই জায়গাটা করতে পারো। আর একটা কথা, মানে এই সময়টা একটা কি হয় বলতো, সোশ্যাল আইসোলেশন হয়ে যায়, আমাদের কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। এবং তার ফলে কি হয়, মানে আমরা কি ভাবি বলতো, কে কি জিজ্ঞেস করবে তার উত্তর আমরা কি দেবো। ঠিক আছে, তোমরা রিলেট করতে পারবে, আমার সাথেও হয়েছে। কিন্তু ক্লোজ সার্কেলে কিছু মানুষকে রেখো যার সাথে তোমরা মানে আনকন্ডিশনাল ভাবে কথা বলতে পারো, তোমাদের স্বপ্নটা শেয়ার করতে পারো। সেটা তোমার কোনো বন্ধু হতে পারে, ক্লোজ রিলেটিভ হতে পারে, তোমার ভাই, বোন, বাবা, মা, দাদু, দিদা। এই সম্পর্কগুলো এত প্রিশিয়াস, এই জার্নিটায় তারাই তোমাদেরকে বাঁচিয়ে রাখবে, তারাই তোমার সাপোর্ট সিস্টেম হবে। আমি যেমন আজকে যেহেতু এই কথাগুলো ডিসকাস করছি, আমি আমার মানে ডিউরিং মাই স্টাডি পিরিয়ড, ওই সময়টা আমারও খুব একটা, যেহেতু আমি আনএমপ্লয়েড অবস্থায় ছিলাম, আমি এমএসসি কমপ্লিট করার পর অলমোস্ট আমার ডব্লিউবিসিএসটাই আমার টার্গেট ছিল, এবং ডব্লিউবিসিএস নিয়ে যে ওই সময় করোনা এসছে, বারবার পরীক্ষা পোস্টপোন্ড হয়েছে। ঠিক আছে, দেখো তোমার মনে হতে পারে আজকে আমি এই জায়গাটা বলছি তার মানে আমার মানে যে জার্নিটা খুব স্মুথ ছিল, আমি মানে এখন তো এই জায়গায় স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য মোস্ট টাফেস্ট পিরিয়ড। দেয়ালে একদম পিঠ থেকে গেছিল। তো এই জায়গাটা থেকে মানে সেখানে আমার পেরেন্টসের মানে হেলথ থেকে শুরু করে মানে সাকসেসিভ বারবার বারবার একটার পর একটা জায়গায় ছিল, কিন্তু সেই জায়গায় আমার বাবা আমার ভীষণ বড় সাপোর্ট সিস্টেম ছিল। ঠিক আছে, আমরা কি করতাম, আমার ডে টু ডেতে আমার হবি ছিল, আমি সারাদিন যেটা পড়তাম সেটা আমি আমার ভাই, আমার মা বাবাকে টেবিলে বসে খেতে খেতে আমি এই জিনিসটা ধরো ডিসকাশন করলাম, জানো তো আজকে ইউক্রেনের ওয়ার হচ্ছে, এই ঘটনাটা হতে পারে, মানে আমরা হাঁটতে যেতাম, এই ডিসকাশনটা করতাম, যেখানে তোমার আনকন্ডিশনালি তুমি বলতে পারবে যে কি
হচ্ছে না হচ্ছে, এই সাপোর্ট সিস্টেমটাকে ভীষণভাবে রাখা দরকার। আদারওয়াইজ তুমি কিন্তু মানে সাস্টেন করতে পারবে না। একটা টাইমে মনে হবে তুমি সারাদিন বন্ধ ঘরে পড়ে আছো, পড়ছো কি পড়ছো মাথায় ঢুকছে না। তাই আজকের এই আলোচনাটার বিষয়বস্তু হচ্ছে মানে ডেইলি রুটিনের দিকে না ফোকাস করে ফোকাস করা উচিত যে আমাকে সিলেবাসটা শেষ করতে হবে, আমার প্রিপারেশনটা কতটা বুস্ট হচ্ছে। আর একটা থিঙ্ক আমি বলবো যে ডেইলি আওয়ার্সের উপর ফোকাস না করে যে মুহূর্তে ধরো তোমাদের সিলেবাসটা শেষ হলো, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স রিভাইজ হলো এবং তোমরা মোটামুটি দেখলে আমি যা পড়েছি ডব্লিউবিসি বা যে কোনো এক্সামিনেশন তার বেসিক সিলেবাস কমপ্লিট এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স কমপ্লিট, তখন স্টার্ট টু গিভ মকে ধরো আমি সাপোজ বলছি 100 নম্বরের মক, প্রথম মক যতই তুমি ভালোভাবে প্রিপারেশন না, আমি বলছি তুমি ধরো 50 পেলে এটা হবে এবং সেখানে দেখবে প্রচুর এরর এসছে। এরপরে তুমি কি করো, ডেইলি টার্গেট মানে আওয়ার কত ঘন্টা পড়তে হবে এটা তোমার টার্গেট না, তোমার টার্গেট হবে এই 50 নাম্বারটার পরের মকে যেন আমি 60 পাই, তারপরে যেন আমি 70 পাই, এরপরে মোটামুটি আমি অপটিমাম ধরো 75 এর বেশি আমি যেতে পারবো না। তো এই অপটিমাম লেভেল মানে যেটা হচ্ছে একটা জেনারেল কাট অফ, আমি ডব্লিউবিসিএস এর জন্য যদি বলি 200, 120, 130 বা অ্যাটলিস্ট আমার যেন 115 প্লাস মার্কস প্রত্যেকটা মক টেস্টে আসে, টু সিকিউর মানে টু এনশিওর দিস। এইটা যখন তুমি রিচ করে যাবে তখন বুঝবে, মানে ধরো আমি সাপোজ ডব্লিউবিসিএস এক্সামিনেশন দিয়ে কথা বলছি, প্রিলিমিনারি 200, তুমি জিরো লেভেল থেকে পড়াশোনা শুরু করেছো, জিরো লেভেল থেকে পড়াশোনা শুরু করে কি হচ্ছে তোমার ঘটনা ঘটছে হচ্ছে তুমি প্রথমে ধরো 90 গিয়ে আটকাচ্ছ, ঠিক আছে, এরপর তুমি দেখলে যে তোমার সিলেবাস শেষ, তুমি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করেছো, কিন্তু মানে এই জায়গাটার মানে রিফ্লেক্ট হচ্ছে তোমার প্রত্যেকটা জোন যেগুলো ডব্লিউবিসিএস আসছে সেখানে তোমার দক্ষতা সঠিকভাবে মানে আসেনি। তোমার হতে পারে হিস্ট্রিটা কমপ্লিট হয়ে গেছে, হতে পারে তোমার জিওগ্রাফি কমপ্লিট, কিন্তু তুমি ইংলিশ ভালো করে পড়োনি বা তোমার ম্যাথে উইকার সেকশনস আছে। এবার তুমি ডেইলি টাইমে এই দুটো সাবজেক্টের উপর ফোকাস করো আর এই দুটোকে রিভিশন টুল হিসাবে রেখে দাও, যে এই দুটো তো আমার মোটামুটি হয়ে গেছে, পাস্ট ইয়ার মুখস্থ হয়ে গেছে, এইগুলো আমি রাখলাম, আমি এই দুটো কনসেপ্ট বিল্ডিং এর উপর ফোকাস করব এবং 15 দিন সময় নাও এবং আর একটা মক দাও, তখন আমি 100% শিওর তোমার এই নাম্বারটা বেড়ে 100 হবে এবং এরর কমে যাবে। তারপর দেখছো তুমি এই 100 থেকে এই 120 মানে 20 নাম্বারের মার্জিন, এই নাম্বারটা তুলতে তোমায় ভীষণ বেগ পেতে হচ্ছে, কিন্তু তুমি এই জায়গাটায় লেগে থাকো, প্রত্যেকটা সাবজেক্টকে আবার পড়া শুরু করো রেগুলার বেসিসে। ধরো যার যেরকম মনে হয়, ধরো অনেকের মনে হয় একদিনে আমি দুটো সাবজেক্টকে পিক করতে পারলাম, তাহলে এই দুটো সাবজেক্টকে পিক করো এবং দুটো সাবজেক্টের পুরো ভালো ভালো জোনগুলোকে, যে জোন থেকে তোমার নেগেটিভ হচ্ছে বা মনে হয়েছে তুমি এগুলো মিস আউট করে গেছো, পাস্ট ইয়ারে দেয়নি কিন্তু দিতে পারে, এই সমস্ত জোনগুলো থেকে কিন্তু তুমি কোয়েশ্চেন্সকে ভালো করে পড়ো এবং মক দাও, তখনও দেখবে তুমি হয়তো 10টা নাম্বার বাড়াতে পেরেছো, আরো 10টা মানে আরো বাড়াতে হবে। এইভাবে তুমি তোমার প্রিপারেশনটাকে ক্যারি ফরওয়ার্ড করো, তাহলে আমার মনে হয় জিনিসটা একটা ভালো দিকে যাবে এবং তুমি প্রিপারেশন কিন্তু ক্লিয়ার করতে পারবে। আর দেখো যেহেতু মেনলি ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও বলি, মানে প্রিলিমস এর আগে আমরা অনেকটা সময় পাই, প্রিলিমস ক্লিয়ার করার পর মেন্সের সময় আমরা ভালো রকম একটা সময় পাই, তো আমার মনে হয় যারা যদি ভালো করে পড়াশোনার থ্রু আউট করো, ফার্স্ট অ্যাটেম্পটেও ক্লিয়ার করা ইজ ভেরি ভেরি পসিবল। তো এই জায়গাটা আজকে আমার ডিসকাশনের ব্যাপার ছিল, এফেক্টিভ স্টাডি রুটিন, হাউ টু ফোকাস, এই বিষয়গুলো খুব ভেগলিও বলা যায়, বাট আমি পার্সোনাল আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছিলাম। এবার যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমি কত ঘন্টা পড়তাম, লাস্ট জায়গাটা আমি যদি বলতাম, দেখো আমি কিন্তু প্রথম যেহেতু এমএসসির পর প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম, আমি কিন্তু ওয়ার্কিং ছিলাম না, আমার হাতে প্রচুর সময় ছিল, আমি বাড়িতে বসে পড়াশোনা করেছিলাম। কিন্তু তোমরা এবার আমাকে বলতে পারো আপনার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আপনি তো পারবেন, বাট দিস ইজ নট। আমি যখন এমএসসির পর শুরু করি, আমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সমস্ত জায়গাটা আমার নতুন ছিল, ঠিক আছে, সেই জায়গা থেকে শুরু করা। আমি প্রথম যখন ধরো আমার এখনো মনে আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়েছি, আমি কিছু বুঝতে পারছি না, মানে হয়তো রিডিং পড়েছি কিন্তু কোনো কোয়েশ্চেন্স আমি কমন পাচ্ছি না, বাট ওই জায়গায় লেগে থাকা, পলিটির প্রত্যেকটা আর্টিকেল বুঝতে পারিনি, বারবার পড়া। লক্ষ্মীকান্তের প্রথম যখন আমি ওই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়া পড়েছি, আমার মানে 3-4 দিন আমি বুঝতে পারছিলাম না এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, বাট ওই লেগে থাকা, এই লেগে থাকার মানসিকতাটা না থাকলে খুব মুশকিল। ইভেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও তুমি বলো না বায়োলজি, কেমিস্ট্রি বা ফিজিক্সে আমাদের চাকরি
যে কোয়েশ্চেন্স গুলো হয় সেটা শুধুমাত্র গ্র্যাজুয়েশনে যে লেভেলে আমরা কোয়ান্টাম পড়ি বা ম্যাথের যে ডেরিভেশন মানে ক্যালকুলাস করি এগুলো থেকে কি কোয়েশ্চেন আসে না। ম্যাথের রেসপেক্টও যারা ধরো ম্যাথের ব্যাকগ্রাউন্ড তারা গ্র্যাজুয়েশন লেভেলে যে ম্যাথ করেছে চাকরির পরীক্ষার যে ম্যাথ দ্যাট ইজ ফার ফার অ্যাপার্ট, মানে পোলস অ্যাপার্ট। তাহলে প্রত্যেকেই আমার মনে হয় জিরো জায়গাটা থেকে কম্পিটিটিভ এক্সামিনেশন শুরু করে, কিন্তু এই পরীক্ষার পড়াশোনাটা এত ইন্টারেস্টিং, এটা তোমাকে এনরিচ করবে। ইট এনরিচেস ইয়োর পার্সোনালিটি, তুমি একটা মানুষ হিসাবে চেঞ্জ হবে, তোমার ভাবনা চিন্তা, তোমার সোশ্যাল ভাবনা চিন্তা। দেখবে মানে পাড়ায় চায়ের দোকানে মানুষ কিরকম একটা ভাবে ক্রিটিসাইজ ওপিনিয়ন নিয়ে সবকিছুই জীবনে খারাপ, সবকিছুই বাজে হচ্ছে এবং আমরা ভালো, এই ধরনের একটা যে অ্যাটিটিউড সাধারণ মানুষের মধ্যে থাকে। আমি একদমই কাউকে টার্গেট করে বলছি না, বাট আমি বলতে চাইছি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তোমার এই জিনিসটা যেন মনে না হয়। এই জিনিসটা যখন তোমার ইন্ডিভিজুয়াল মনে হবে না তখনই তুমি বুঝবে যে এই প্রিপারেশনটায় অনেক কিছু নেগেটিভ থাকতে পারে, অনেক টার্ময়েল ফেজের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু তোমার এটা কিন্তু একটা লাইফ লং এক্সপিরিয়েন্স হবে, কি তুমি অ্যাজ এ মানুষ হিসাবে ইভলভ করবে। কম্পিটিটিভ এক্সামিনেশন শুধু ডব্লিউবিসিএস বলছি না, যে কোনো এক্সামিনেশনে এতটা ডেডিকেশন লাগে না, এতটা ধৈর্য লাগে, টিকে থাকার মানসিকতা লাগে, এটা কিন্তু থ্রু আউট তোমার পরবর্তী যে জীবনটাও আসবে, ধরো তুমি চাকরি পেলেও এই সময়তেও মানে চাকরির জগতেও তোমাকে ভীষণভাবে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য লাইফ। তো এই জায়গাটা থেকে বলেই আজকের ভিডিওটা শেষ করলাম। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, পড়াশোনা করো, আশা করি তোমরা খুব ভালো থাকবে এবং তোমাদের সিলেকশন পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।